25 ফেব্রুয়ারি 2009। মহাজোট সরকার ক্ষমতায় আসার মাস দেড়েকের মাথায় বর্বরতম এক হত্যাকাণ্ডের মাধ্যমে ভেঙে দেয়া হয় সীমান্তে উঁচু করে যারা শত্রুর সামনে প্রাচীর হয়ে থাকত তাদের মেরুদণ্ড। বিডিআর সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত সুশৃঙ্খল একটি বাহিনীর মগজে বিষ বাষ্প ঢুকে উস্কে দেওয়া হয় হিংসার প্রতিশোধের আগুন। সেই আগুনেই পুড়েছে বিশ্বাস, আস্থা আর ভালোবাসায় তৈরি করা সাজানো গোছানো এক সুখের ঘর। পিলখানায় লাগা সে আগুনে শুধু যে 57 সেনা কর্মকর্তাই পুড়েছে তা নয়, সেই সাথে পুড়েছে কয়েক হাজার জওয়ানের সুখ, স্বপ্ন, সংসার। সীমান্ত অরক্ষিত করে ওদেরকে রক্ষিত করা হয়েছে কারারক্ষীদের ঘরে, যেই ঘরে দিন, মাস, বছর করে গুনে গুনে 15 বছর পার হয়েছে সীমান্ত রক্ষীদের। সেই থেকে ওপারের শত্রু যখন খুশি এপারে এসেছে কেউ তাদের বাধা দেয়নি, কারণ ওরাই ছিল আমাদের 1,44,000 বর্গ কিলোমিটার মানচিত্রের সীমানা প্রাচীর, যেই প্রাচীরে ক্ষত ধরিয়েই আমাদের মানচিত্রকে বিক্ষত করা হয়েছিল গেল 15টি বছর। মূলত 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআরের হত্যাকাণ্ডই আমাদের গেল 15 বছরের ভাগ্য লিখে দিয়েছিল। এই 15 বছর বাংলাদেশের রাজনীতি, শিক্ষা, অর্থনীতি থেকে শুরু করে পুলিশ, প্রশাসন সবকিছু নিয়ন্ত্রণ করেছে ভারত, আর সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীকে, যারাই ছিল একসময় আমাদের অহংকার। নারী, টাকা আর পদের লোভে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা তাদের মাথা বেচে দিয়েছিল ভারতের কাছে, যাদের পরিকল্পনাতেই খুন হয়েছিল দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তা। পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় আসলে কি ঘটেছিল, কেন ঘটেছিল, সেই ঘটনার পরে কি ঘটেছিল, কিংবা এখন আসলে কি ঘটছে তা নিয়ে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে তার চেয়েও অনেক বেশি আমাদের থেকে গোপন করে রাখা হয়েছে। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যতটুকু জেনেছি তার পুরোটাই পিলখানার মূল ঘটনার বিকৃত এক রূপ, যেখানে সত্যের কোনো বালাই নেই। হাসিনা সবকিছু জানতো। এই বিডিআর এর ঘটনা হাসিনা আসার 1 মাস পরেই কেন ঘটলো, হাসিনা এবং মঈনুদ্দিন এটা জানতো। কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটা। পিলখানা হত্যাকাণ্ডকে আমরা যদি একটি মুদ্রা হিসাবে ধরি, তাহলে এতদিন আমরা সেই মুদ্রার এক পিঠ দেখেছি, যার আরেক পার্শ্ব আরো ভয়ঙ্কর, আরো নৃশংস, আরো বর্বর, অমানবিক। আমরা শুধু 57 সেনা কর্মকর্তার গল্প শুনেছি, কিন্তু তার চেয়েও কয়েক গুণ মানুষকে হত্যা করা হয়েছে, যেই খবর বিডিআরের পরিবারের বাইরে আর কাউকে জানতে দেয়া হয়নি। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় রাজসাক্ষী না হওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধা ডিএডি আব্দুর রহিম সাহেবকে জেলখানায় নিয়ে নির্মমভাবে ইনজেকশন পোস্ট করে তাকে শহীদ করা হয়। আনুমানিক 28 তারিখ সন্ধ্যার দিকে ওনার ভাইয়ের মানে মেজর ইনাম সাহেবের নির্দেশে আব্বু পিলখানায় আবার জয়েন করে। সন্ধ্যার সময় জয়েন করার সঙ্গে সঙ্গে কিছু আর্মি সদস্যরা আব্বুকে আলাদা করে লোকচক্ষুর আড়ালে নিয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসার পরে একটা গাড়িতে করে চোখ বেঁধে, হাত বেঁধে ঢাকা ক্যান্টনমেন্টের দিকে নিয়ে যায় এবং ডিজিএফআই সেলে নিয়ে যায়। আব্বু তাদের কথাবার্তাতে বুঝতে পারে যে আব্বু ডিজিএফআই সেলে আছে। ওখানে সম্ভবত একটা 12 নম্বর কোন একটা রুমে আব্বুকে 10 থেকে 12 দিন রাখা হয় এবং অমানবিক নির্যাতন করা হয়। আপনার ইলেকট্রিক শক দেওয়া হয়, লিঙ্গে বাড়ি দেওয়া হয়, মানে অসহনীয় কষ্ট তাদেরকে সহ্য করতে হয়। ড্রিল মেশিন দিয়ে পা ছিদ্র করে, তারপর আপনার পেরেক দিয়ে হাতের পায়ে নখ উপড়িয়ে ফেলে। 2009 সালে পিলখানায় যে হত্যাকাণ্ড শুরু হয়েছিল সেই হত্যাকাণ্ড এখনও শেষ হয়নি। 25 থেকে 27 তারিখ পর্যন্ত ভাড়াটে খুনিদের দিয়ে সেনা কর্মকর্তাদের খুন করা হয়েছে, আর 27 তারিখের পর থেকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরাই খুনের কাজ চালিয়ে গিয়েছেন। ঘটনার পর জিজ্ঞাসাবাদের নামে বিডিআরের 167 জন জওয়ানকে নিজেদের হাতে হত্যা করেছে আমাদের গর্বের সেনাবাহিনী। এমনকি সেনাবাহিনীর শিখিয়ে দেওয়া সাক্ষ্য দিতে চায়নি বলে পিলখানার জামে মসজিদের ইমামকে পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে, যিনি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত নিজ চোখে প্রকৃত খুনিদেরকে দেখেছিলেন। এসব তো আমাদের সৈনিকরা করবে না, কখনোই আমাদের সৈনিকরা অফিসারের উপরে আক্রমণ করবে না। যেভাবে গুলি করতে করতে ভিতরে ঢুকে গেছে, আর একজন হিন্দিতে কথা বলে, ইংলিশে কথা বলে, কমেন্ট করে ওদেরকে। পিলখানার ঘটনার বেশিরভাগ তথ্য উপাত্ত ও আলামত নষ্ট করে দেওয়া হয়েছে। তারপরেও চূড়ান্ত ঝুঁকি নিয়ে দেশপ্রেমিক কয়েকজন সেনা কর্মকর্তা অত্যন্ত গোপনীয়ভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নিজেদের সংগ্রহে রেখেছিলেন।
বিডিআর হত্যাকাণ্ডের দিন বেঁচে যাওয়া কিংবা পিলখানার বাইরে থেকে বারবার ভেতরে ঢুকে অফিসারদের জীবন বাঁচানোর চেষ্টা করা, অথবা যারা ঘটনার সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করতে চেয়েছিলেন, এরকম একদল সেনা কর্মকর্তার সহায়তায় আমাদের আজকের অনুসন্ধানটি করা হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা আমাদের একান্ত প্রচেষ্টায় ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তারা রাষ্ট্রের মানুষের সুন্দরভাবে একটা সেবা দেওয়ার জন্য দায়িত্ব নেয় নাই, এবং মাত্র 1.5 মাসের মাথায় বিডিআর মতো একটা হত্যাযজ্ঞ তারা চালিয়েছিল পরিপূর্ণ রাষ্ট্র সহযোগিতায়। কারণ রাষ্ট্রকে পরিপূর্ণ এই সময় থামিয়ে রাখা হয়। এই জায়গায় একটা বিশাল একটা কাজ করার জায়গা কমিশনের, যে এই পোস্টিং গুলা কাদের অর্ডারে হয়েছিল, কি ক্রাইটেরিয়াতে ওনাদেরকে তখন এইভাবে পোস্টেড করা হলো, কেন এত কুইক, মানে এই জিনিসটা তো সন্দেহের উদ্রেক করে, তাই না? যে 18 ইঞ্জিনিয়ার্স এর কর্নেল মেহেদী স্যার এত ইম্পর্টেন্ট সব কাজ করছিল, ওদেরকে যখন ক্লোজ অ্যারেস্ট করে রাখা হয় বা আয়নাঘরের থেকে নিয়ে ইসে রাখা হয়, মেস বিতে ক্লোজ অ্যারেস্ট করে রাখা হয়, তখন এই রেজানুর খান স্যারের সঙ্গে আমার বাবা দেখা করতে গেছিলেন যে আমার খোঁজ নেওয়ার জন্য। তখন উনি বলেন যে আপনার ছেলে মানে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী, তার কথা একদম ভুলে যান। পিলখানায় আসার আগের 2 বছর 3 বছর তারা আসলে কি করছিল, কোথায় তাদের পোস্টিং ছিল, তারা কাদের সাথে মেলামেশা করছে। আমাদের অনুসন্ধানে সহায়তাকারী এসব অফিসারদের সকলে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নির্যাতনের শিকার। কেউ কেউ দীর্ঘ সময় গুমের শিকার, কেউ চাকরিচ্যুত হয়েছেন কিংবা জীবন বাঁচাতে চাকরি এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। ডিজিএফআই কেন আমাদেরকে বাধা দিলেন, ও উল্টা আর আমাদের সাথে রাগ করলেন যে কেন তোমরা পলাতক এদেরকে ধরে নিয়ে আসলে, তাদের তো পালিয়ে যেতে দেওয়া হচ্ছিল অন্ধকার করে, লাইন কেটে যে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হচ্ছিল। এই বিষয়টা অবশ্যই ওই সময় সমস্ত পত্রিকায় এসেছিল। আর 3 নাম্বার হচ্ছে যে এই যে এরা যে মানে বললো যে এরা ঠিক জানে না কে তাদের কমান্ড করছে, এই যে জিনিসটা সবার মুখ ঢাকা ছিল। সো কে কাকে কমান্ড করছে এটা তো চেহারা, যেমন আমার সৈনিক কিন্তু সবাইকে চিনে একটা ইউনিটের, আমি সবাইকে চিনি যে আমাকে অমুক স্যার এটা বলেছে। একে তো ওখানে হচ্ছে প্যারেড উপলক্ষে বিভিন্ন ইউনিটের সৈনিকরা এসেছিল, সবার মুখ ছিল বাধা, এই জন্য ওরা জানতো না যে কার কমান্ডে তারা কাজ করছে। সেনাবাহিনীর মধ্যম সারির এসব সেনা কর্মকর্তাদের সংগ্রহে থাকা কিছু গোপন অডিও ভিডিও ছিল আমাদের অনুসন্ধানের মূল পুঁজি। স্পর্শকাতর এসব তথ্য উপাত্ত নিয়ে আমাদের আজকের অনুসন্ধান। অনুসন্ধানের শুরুতেই একটি তদন্ত প্রতিবেদনের কয়েকটি লাইনে চোখ বোলানো যাক। যে প্রতিবেদনটি পিলখানা হত্যাকাণ্ডের পরের 18 কর্মদিবসের মধ্যে তৈরি করা হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত তা প্রকাশ করা হয়নি। কারণ এই প্রতিবেদনেই ঘটনার মূল রহস্য লুকিয়ে আছে। যদিও মূল ঘটনার 50 প্রতিবেদনে উঠে আসেনি, যে কারণেই প্রতিবেদনের সীমাবদ্ধতায় বলা হয়েছে তদন্তের স্বার্থেই কমিটি কয়েকটি সংস্থার প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার নিকট হতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা আবশ্যক বলে মনে করেছে, কিন্তু পর্যাপ্ত সহযোগিতার অভাবে কাজগুলো করা সম্ভব হয়নি। ফলশ্রুতিতে পর্যাপ্ত তথ্য প্রমাণ সহ এই বিদ্রোহ এবং হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারীদেরকে শনাক্ত করা এবং ঘটনার পেছনের মূল কারণ বা মোটিভ উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এছাড়া প্রতিবেদনের মন্তব্যে বলা হয়েছে তদন্ত কমিটি সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা সমূহ যেমন এনএসআই, ডিজিএফআই, র্যাব, সিআইটি এবং পুলিশের এসবিকে তাদের সংগৃহীত বিভিন্ন গোয়েন্দা তথ্য প্রয়োজনীয় প্রমাণাদি পেশাগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে কমিটির নিকট সরবরাহ করার জন্য অনুরোধ করেছিল, কিন্তু বর্ণিত সংস্থাসমূহ হতে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। প্রতিবেদনের এই লাইনগুলো পড়লেই বোঝা যায় পিলখানা হত্যাকাণ্ডের পরপর গঠিত ওই তদন্ত কমিটি ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করুক, এটা সরকার কিংবা সেনাবাহিনী কেউই চায়নি। ওই প্রতিবেদনের মতোই পিলখানা হত্যাকাণ্ডের সবকিছুই আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি সকালে পিলখানায় দরবার শুরুর পর থেকে 26 তারিখ বিকেল 5টা পর্যন্ত সরকারের পক্ষ থেকে যা কিছু করা হয়েছে সবই জিম্মি হওয়া সেনা কর্মকর্তাদেরকে হত্যার উদ্দেশ্যে, কাউকে বাঁচানোর জন্য নয়। 25 তারিখ সকাল থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 3 বাহিনী প্রধান, ডিজিএফআই, এনএসআই প্রধান, সামরিক সচিব তারেক সিদ্দিকী সহ সকলেই সেনা কর্মকর্তাদের হত্যার মিশন সম্পূর্ণ করবার জন্যে শেখ হাসিনার তৎকালীন সরকারি বাসভবন যমুনায় অবস্থান করছিলেন। পিলখানার ঘটনায় বেঁচে আসা সেনা কর্মকর্তাদের একজন মোহাম্মদ জাহিদি আহসান হাবিব দরবার হলে গোলাগুলি শুরুর পর তিনিই প্রথম জেনারেল তারেক সিদ্দিকীকে ফোন করে বলেছিলেন তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু তারেক সিদ্দিকী ফোন কেটে দেন। তারপর থেকে আর তারেক সিদ্দিকীকে টেলিফোনে পাওয়া যায়নি। আমাদেরকে যাতে সাহায্য করার জন্য, যাতে আর্মি যাতে আমাদেরকে হেল্প করে, তার জন্য আমি জেনারেল তারেককে আমি সাহায্য চেয়েছিলাম। আমি জেনারেল তারেকের সাথে জেনারেল শাকিলের কথা বলে দিয়েছিলাম আর্মিরা যাতে এখানে ইন্টারভেনশন করে, আর্মি যাতে পাঠায়, কিন্তু তারা কোনো
আর্মি পাঠায়নি বা আমাদের কোনো সাহায্য করা হয়নি। পিলখানা থেকে বেঁচে ফেরা মেজর জায়েদের বক্তব্যের অনুরূপ তথ্য অপ্রকাশিত সেই প্রতিবেদনেও উঠে এসেছে, যেখানে বলা হয়েছে আনুমানিক সকাল 9:30 ঘটিকায় মহাপরিচালক বিডিআর স্বয়ং প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, মহাপরিচালক র্যাব এবং মহাপরিচালক ডিজিএফআই এর সাথে ফোনে কথা বলেন। এ সময় বিডিআরের ডিজি সুনির্দিষ্টভাবে তাদেরকে জানান 44 রাইফেলস ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে। এছাড়াও অবরুদ্ধ অন্যান্য সেনা কর্মকর্তাগণও তাদের মোবাইলে সাহায্যের জন্য বিভিন্ন স্থানে টেলিফোন করেন ও SMS পাঠান। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও সহকর্মীদের তাদের অসহায়ত্বের খবর জানান। সাহায্য প্রত্যাশায় আটকে পড়া কর্মকর্তারা জানায় দরবার হল বিদ্রোহী জওয়ানদের নিয়ন্ত্রণে। আমরা বন্দী, আর কথা বলা যাচ্ছে না, দ্রুত ব্যবস্থা নিন, আর হয়তো দেখা হবে না, তুমি ভালো থেকো, আমার সন্তানদের যত্ন নিও, ইত্যাদি ইত্যাদি। প্রতিবেদনের এতটুকু অংশ পড়লে বোঝা যাচ্ছে যে সকাল 9:30টায় প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, র্যাব ডিজি এবং ডিজিএফআই, NSI সহ সকলেই বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের পরিণতি কি হতে যাচ্ছে তা জেনে গিয়েছিলেন। তারপরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সাথে প্রায় 1 প্লাটুন আমার র্যাব ছিল, আমার সাথে আরো 2-3 জন অফিসার ছিল। আমি মেজর রাজনের কথা বলেছি, মেজর রাজন অলথু আমার সাথে ছিল, আমার সাথে আরো 2-3 জন পুলিশ অফিসার ছিল। মেজর জুলকার তখন সম্ভবত সে ক্যাপ্টেন জুলকার ছিল, ক্যাপ্টেন ইয়াসির ছিল। আপনার ওইদিকে আমার 5 নম্বর গেটে মেজর আমিন ছিল, আমার টুয়াইসি বর্তমানে সে প্রবাসী। মেজর আমজাদ ছিল, আমার সঙ্গে ছিল আরো আপনার এসপি শহীদ ছিল, আমার অ্যাডজুটেন্ট খালিদ, ক্যাপ্টেন খালিদ ছিল। তো অসংখ্য অফিসার, প্রায় 7-8 জন আমার মিলিটারি এবং পুলিশ অফিসার সব মিলে প্রায় আমি মনে হয় 7-8 আরো বেশি 10-12 জন আমরা 4 নম্বর 5 নম্বর গেটে ছিলাম। আমরা কিন্তু কমপ্লিটলি একটা অল্টারকেশনের ভিতরে ছিলাম। আমরা বারবার এই তৎকালীন আমি এডিজিকেই বেশি করে বলবো, কারণ এডিজি কর্নেল রেজানুর, আমি এখনো অবাক হচ্ছি যে এই ব্যক্তিটিকে কেন প্রশ্নের সম্মুখীন করা হয়নি। তখনও কিন্তু সুযোগ ছিল তাকে প্রশ্ন করার, তখন করা হয়নি, কিন্তু এখনো কেন করা হচ্ছে না। এই ব্যক্তিটি কিন্তু আমাদেরকে বারবার বাধা দিয়েছে যে আমরা যেন ভিতরে প্রবেশ না করি। যে যমুনা ভবনের থেকে সে বারবার বলছিল এবং ফের রেফারেন্স দিচ্ছিল প্রাইম মিনিস্টারের, যে উনি বলেছেন একটা আলোচনা হবে, কেউ যেন আমরা এখানে বিডিআর গেটে কোনো ধরনের আক্রমণ না করি এবং ভিতরে ঢোকার চেষ্টা না করি। ততক্ষণে সেনাবাহিনী এবং র্যাবের বেশ কয়েকটি দল পিলখানার বিভিন্ন গেটে অবস্থান নিয়েছিল। ভেতরের পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সেই খবর তাদের কাছেও পৌঁছেছিল, কিন্তু তাদেরকে পিলখানার ভেতরে অভিযান চালানোর পথে বাধা সৃষ্টি করে রেখেছিল সেই একই জায়গা থেকে। রেজাকে সেখানে কর্নেল রেজানুর খান, র্যাবের এডিজি, সে থামায় দেয় যে কোনোভাবে, সে ঢুকতে পারে নাই। সেটা কিন্তু আমি বলতেছি অ্যারাউন্ড 9 AM আমরা আসবার আগে, যেটা আমাকে রেজা, আমি ওখানে যাওয়ার পরে 10:30টার সময় রেজা আমাকে ব্রিফ করে যে স্যার এই অবস্থা, আপনারা কি ঢুকতে পারবেন? তখন আমি জেনারেল হাকিমকে বলি, উনি বললেন যে না, এখন ঢোকা যাবে না। CGS, চিফ অফ জেনারেল স্টাফ, জেনারেল মহিন তো তখন পতিতা হাসিনার কাছে বঙ্গভবনে বসে অপেক্ষা করতেছে আদেশ শুনবার জন্য, নিজে থেকে কোনো সেনাপ্রধান হিসেবে কোনো অর্ডার দেয় নাই। এখানে একটা জিনিস ক্লিয়ার করি, এই বিডিআর অপারেশনের সময় 3 জন, এটা তো আর্মির অ্যাকশন, এটা কোনো পলিটিক্যাল কোনো কিছু হওয়ার কথা না, 3 জনের কমান্ডের দায়িত্ব ছিল। একটা ছিল সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ, সে যেহেতু হাসিনার সাথে বসে আছে গণভবনে, তখন কিন্তু যমুনায়, গণভবন না, যমুনায় বসে আছে। আর তার বর্তমানে চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল সিনাই জামালি, তার আদেশ দেওয়ার কথা, হ্যাঁ ভিতরে ঢুকো। আর অন দ্য স্পট কমান্ডার একজন। এখানে আমরা অনেক অফিসার ছিলাম, কিন্তু সবাই কমান্ডার দায়িত্ব সেখানে পায় না। নিয়ম অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের অন দ্য স্পট কমান্ডার, 3 জনের একজনের কাছ থেকে যদি আমরা আদেশ পাইতাম, আমরা ভিতরে ঢুকতাম। অনুমতি দিচ্ছে করে চলতে থাকে কালক্ষেপণ। 9:30 থেকে শুরু করে 11টার মধ্যেই বেশিরভাগ অফিসারদের হত্যা করা হলেও কিছু কর্মকর্তা পালিয়ে যাবার কারণে হত্যার মিশন অসম্পূর্ণ থেকে যায়, যা শেষ করতে সময় লাগে পরদিন বিকেল 5টা পর্যন্ত। তবে দরবার হলের সামনের হত্যাকাণ্ড শেষে খুনিদের প্রথম দলকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হয়। 12:30 পিলখানার 3 নম্বর গেটের সামনে বিডিআরের পক্ষ থেকে শতাধিক মানুষের একটি মিছিল বের করা হয়। এসব মিছিল থেকে বিডিআর জওয়ানদের দাবি দেওয়ার প্রতি সমর্থন ব্যক্ত করে জয় বাংলা, জয় বিডিআর, বিডিআর জনতা ভাই ভাই ইত্যাদি স্লোগান দেওয়া হয়েছিল।
জয় বাংলা মিছিল করা ওই দলটি ভেতরে ঢুকার কিছুক্ষণ পর বেরিয়ে আসে সংখ্যায় দ্বিগুণ হয়ে। ধারণা করা হয় ওই মিছিলের মাধ্যমেই খুনিদের একটি অংশকে ভেতর থেকে নিরাপদে বের করে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। যেখানে আর্মির অপারেশন, আর্মির করবার কথা, সেখানে বিভিন্ন আওয়ামী লীগের পলিটিক্যাল লোকজন ভিতরে ঢুকতেছে যাইতেছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে অফিসারদের কাছে বাইনোকুলার, তাপস, মির্জা আজম, নানক, শেখ সেলিম, এরা সবাই কিন্তু যাওয়া আসা করতেছে ভিতরে। এবং এর মধ্যে আবার দেখলাম কি ছাত্রলীগ যুবলীগ মিলে একটা মিছিল বলে ওই নিউ মার্কেটের গেট থেকে ঢুকলো, তারা 20-25 জন হবে। তারা ঢুকে ওইখানে কিছুক্ষণ, পুরাটা তার দেখা যায় না। আবার ঘন্টাখানেক পরে দেখলাম কি সেই মিছিল, তাদের হাতে কিন্তু আওয়ামী লীগের ব্যানার আছে। সেই মিছিল বের হয়ে যাচ্ছে, সেটা সংখ্যা হচ্ছে লোকের এখন 100 থেকে উপরে, 100-125 জন ঢুকছিল, 25 জন বাইরে হয়ে যাচ্ছে। সাথে সাথে আমরা সেটে যারা ছিল তাদেরকে জানালাম যে দেখো এই মিছিলটাকে আটকাও, এদের মধ্যে থেকে কিন্তু ভিতরে যারা কিলার তারা বের হয়ে তাদেরকে বের করে নিয়ে যাওয়া হইতেছে। বিডিআর কমপ্লেক্স যে ভিতরে যত সৈনিকরা ছিল তখন সবাই জাগো বললো, জাগো বলে যে যেদিকে পারলো বেরিয়ে চলে গেল। এটা হওয়ার কথা না। একটা ট্রেন সোলজার একটা এইভাবে পালিয়ে যেতে পারে না, যখন যতই গুলি হোক, কেননা তার কাছে কোনো অর্ডার আসেনি। এবং এই সময় কিছু অফিসারও কিন্তু পালিয়ে গিয়েছিল। তো আমাদেরকে বের করতে হবে হু অল অর, মানে ওই অফিসাররা কারা কারা। এই সময় পালানোর কথা না। দুপুর 1:30। খুনের প্রথম পর্ব শেষ হবার পর শুরু হয় দ্বিতীয় পর্ব। বেলা বাড়ার সাথে সাথে দরবার হলে নৃশংস হত্যাযজ্ঞের খবর ছড়িয়ে পড়ে পুরো পিলখানায়। এতে অধিকাংশ বিডিআর সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। বিডিআর সদস্যরা যে যেভাবে পেরেছে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু বাকি অফিসারদের খুঁজে বের করে হত্যার জন্য সরকারের আরও কিছুটা সময় প্রয়োজন ছিল, যে কারণে বিডিআর জওয়ানদের চাঙ্গা করতে শুরু হয় সরকারের নতুন ষড়যন্ত্র। নাটকের এই পর্বে মঞ্চে আসে মুন্নি সাহা এবং জয় মামুন, যারাই প্রথম গুজব ছড়িয়ে দেন পিলখানায় অপারেশন ডাল ভাতের টাকা নিয়ে অসন্তোষের কারণেই বিডিআরের ডিজিকে জিম্মি করেছে বিডিআরের জওয়ানেরা। এর পরপরই সেনাবাহিনী নিয়ে নানা ধরনের উস্কানিমূলক তথ্য প্রচার করতে থাকে বিশেষ কয়েকটি গণমাধ্যম। অফিসারদের কি অবস্থা, অফিসার যারা ছিল দরবার হলে যারা ছিল তাদের কি অবস্থা? তারা অনেকে ভেঙে গেছে, অনেকে আমাদের জিম্মিতে আছে, তাদেরকে কিছু করা হয়নি। ওরা খুব ভালো হয় জানে বিডিআর এর প্রতি কি অন্যায় অবিচার চলে। আপনাদের তো অনেক দিনের এটা ক্ষোভ, আজকে কেন, আজকে কোন পরিপ্রেক্ষিতে এটা করলেন? উনি বোঝেন না, উনি খালি আশা দেয়। এখন আমরা ওনাদেরকে আটক অবস্থায় রাখছি যাতে আমাদের দাবিগুলা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবি মানবেন। দেখছিলেন মুন্নি সাহার সঙ্গে বিশেষ। এ সময় নিজেদের লেখা বিভিন্ন ধরনের লিফলেট বিডিআরের নামে প্রচার করে গুজব ছড়াতে থাকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পিলখানার ভেতরেও ততক্ষণে বিডিআরের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে মিডিয়া এবং জনগণ আমাদের সাথে আছে। অপারেশন ডাল ভাতের টাকা মেরে খাওয়া সেনাবাহিনীর প্রতি এমনিতেই অনেকের ক্ষোভ ছিল, তার উপর সেনাবাহিনী যে কোনো সময় হামলা চালাতে পারে এমন গুজব ছড়িয়ে অস্ত্র হাতে তুলে দেওয়া হয় বিডিআরের সাধারণ জওয়ানদের হাতে। একদিকে আওয়ামী লীগের বিডিআরের পক্ষে মিছিল, অন্যদিকে গণমাধ্যমের উস্কানিতে হত্যাকাণ্ডে অংশ নেয়নি এমন অনেকেও দুপুরের পর বিদ্রোহী হয়ে ওঠে। জিনিসপত্রের দাম কারা বাড়াইছে শুনবেন? অরিজিনাল সেনা কর্মকর্তারা বিডিআর কে দিয়ে দাম বাড়াইছে। আস্তে আস্তে বর্ডার থেকে সমস্ত মাল নিয়ে আসতো, নিয়ে আসা স্ট্রোক করতো বিডিআর এর প্যারেড গ্রাউন্ডে। স্ট্রোক করে সেই মালগুলি দেশবাসী মাধ্যমে অনেক দিন পর সাপ্লাই করতো, যার কারণে অনেক দাম বেড়ে যেত জিনিসগুলির। যত ডাল ভাতের টাকা আছে সব মেরে খেয়ে ফেলেছে। ডাল ভাতের নামে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে ডাল ভাতের নামে। এরই মধ্যে গণভবনের নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানককে পিলখানার 4 নম্বর গেটে পাঠানো হয়। পিলখানার চারপাশের এলাকা থেকে বাড়িঘর ফেলে মানুষ যখন সরে যাচ্ছিলেন, তখন বীর দর্পে 4 নম্বর গেটের দিকে এগিয়ে যান আওয়ামী লীগের তৎকালীন এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ফজলে নূর তাপস এবং হুইপ মির্জা আজম। অন্যদিকে প্রস্তুত ছিলেন সাংসদ মাহবুবারা গিনি এবং ওয়ারেসাত হোসেন সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী। একজন মহিলা এমপি, তো মহিলা এমপিকে কাছে আসার পরে তখন আমি চিনতে পেরেছিলাম। তো আর ওনাদের দুজনকে তো আমি চিনি। তো ওনারা এসে আসে দাঁড়ানোর পরে ফরজুল কারোর কাছে এসে মহিলারা জিজ্ঞেস করলেন যে আমি কি একটা সাদা পতাকা পেতে পারি? তো স্যার তখন পিছন দিকে ঘুরে তাকালেন, ঘুরে তাকিয়ে সৈনিককে জিজ্ঞেস করলেন যে তোমাদের কারোর কাছে কোনো সাদা পতাকা বা এরকম কোনো কিছু আছে কিনা। তো তৎপরবর্তীতে ওখান থেকে ওরকম সাদা পতাকার কোনো কিছু না পাওয়াতে উনি স্যার বললেন যে আমার কাছে একটা রুমাল আছে, এটা চলবে কিনা। উনি এটা দিয়ে দিলেন, বাট ওনারা
এই সময় স্যার কিন্তু ওনাদেরকে জিজ্ঞেস করলেন যে আপনারা যে এখান দিয়ে যাবেন, তো ওখান থেকে গুলি হচ্ছে, তো তখন ওই মহিলা এমপি গিনি বলেছিলেন যে না, আমাদেরকে গুলি করবেন বা গুলি আসবেন আমাদের দিকে, আপনি এটা নিয়ে চিন্তা করবেন। তো এই জিনিসগুলো কিন্তু কিছু সিগনিফিকেন্ট জিনিস, তখন এগুলো অর্থ বুঝি নাই যে ওনারা এইভাবে এত কনফিডেন্ট কি, বাট এগুলো যেমন পরবর্তীতে জীবনে আসার পরে আমি বুঝতে পেরেছি যে আচ্ছা এইটার মানে তাহলে এই জিনিসটা দাঁড়ায়। আওয়ামী লীগের ওই প্রতিনিধি দলকে পেয়ে বিডিআর সদস্যরা মনে করেছিল তারা হয়তো বিডিআরকে বাঁচাতেই এসেছিল, কিন্তু এটাই ছিল বিডিআরের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ, যেই ফাঁদে পা দেয় পিলখানা হত্যাকাণ্ডের পুরো দায় বিডিআরের উপর চলে আসে। পিলখানা 4 নম্বর গেটে যখন নানক আজমদের নেতৃত্বে আওয়ামী লীগের একটা দল পিলখানার ভেতরে পৌঁছায়, তখন বিডিআরের পোশাক পরা কিছু লোক তাদের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন। তাদের মধ্যে কি কথা হয়েছে সেটা জানা না গেলেও এর পরপরই বিডিআরের কয়েকজন ব্যক্তিকে সামনে নিয়ে আসা হয় যাদের নাম এর আগে কখনো শোনা যায়নি। তাদের মধ্যে একজন ডিএডি তৌহিদ, যাকে আমরা পিলখানা হত্যাকাণ্ডের কথিত মূল হোতা হিসেবে এতদিন ধরে জেনে এসেছি। নানক আজমদের সাথে বৈঠক করা ওই দলটি ডিএডি তৌহিদ সহ কয়েকজন ডিএডিকে খুঁজতে থাকেন। বিডিআরের পোশাক পরা ওই দলটি ডিএডি তৌহিদের পিলখানার বাসায় গিয়ে তৌহিদের সন্ধান চেয়েছিলেন, কিন্তু বিডিআরের পোশাক পরা থাকলেও ডিএডি তৌহিদ সেনাবাহিনী নাকি বিডিআরের কর্মকর্তা সেটাও তারা জানতেন না। আমার বাসার সামনে নেম প্লেট ছিল তৌহিদ লেখা, জিজ্ঞেস করতেছে যে তৌহিদ উনি কি বিডিআর না আর্মির? আমি বলছি উনি বিডিআর এর র্যাঙ্ক কি? ডিএডি কি আর্মির না বিডিআর এর? মানে ওনারা এটাও চিনে না যে ডিএডি র্যাঙ্ক আর্মি বিডিআর এ হয়, বুঝেন? তাহলে ডিএডি তৌহিদের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে তার অবস্থান জানা হয়। এরপরই প্রথমবারের মতো দৃশ্যপটে আসেন ডিএডি তৌহিদ, ডিএডি আব্দুর রহিম সহ বেশ কয়েকজন বিডিআরের সৈনিক।